মাত্র একটা প্রোটেকশনের প্যাকেট একটা ছেলের কানাডা যাওয়ার স্বপ্ন ভেঙে তাকে পাঠিয়ে দিল জেলের অন্ধকার কূপে। কিন্তু আসল খেলা সেখানে না। চলুন দেখে আসি আসল খেলাটা কোথায়। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাউথ ইন্ডিয়ান কমেডি ড্রামা মুভি। মুভিটার নাম লাভলি। എന്താ ചിരിക്കണേ? ഇത് കണ്ണാണോ കവളാണോ? ഏയ് കണ്ണെ പറ്റി പേസാതടാ. കട്ട ഒറിജിനൽ. നിനക്കോട് ബഹുമാനിക്കുള്ള ആൾക്കാരുടെ ലിസ്റ്റ് ചെയ്യാൻ തന്നെ. গল্প শুরুটা হয় বনি নামের একটা অল্প বয়সী ছেলেকে দেখিয়ে। বনির ব্যাপারে বলতে গেলে তার পরিবারে শুধু তার মা আর বোন আছে। তার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, তাই এখন নিয়ম অনুযায়ী সেই চাকরিটা বেনির পাওয়ার কথা ছিল। কিন্তু বেনি এমন একটা ছেলে যে সরকারি চাকরি কোনো কদরই করে না। তার মন সবসময় অন্যের বাগানে ঘাস কেটে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখার পেছনে পড়ে থাকে। তার একটাই স্বপ্ন, সে কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চায়। তবে এই নিয়ে বেনির চাচা তাকে অনেক বোঝায় যে বাবারে, সরকারি চাকরির মতো সহজ আর নিরাপদ চাকরি তুই এই ধরনীতে কোথাও পাবি না। শুধু প্রতিদিন গিয়ে হাজিরা দিবি আর মাস শেষে বেতন নিয়ে আরাম করে জীবন কাটাবি। এই আরামায়েশে জীবন ছেড়ে কেউ কি কষ্ট করতে চায়? এতে বেনি বলে, চাচা আমাদের দেশ এখন একটা উন্নয়নশীল দেশ, যেখানে সব ছেলেরা এখন তাদের নিজেদের ইচ্ছা মতো ফিউচার ডিসাইড করছে। আর এখানে এরকম একটা একঘেয়ে চাকরি করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি কানাডার মতো উন্নত দেশে গিয়ে একটা রোমাঞ্চকর চাকরি করে জীবন কাটাতে চাই। তখন তার চাচা তাকে আবারও বোঝায়, বাবা চিন্তা করিস না, একবার চাকরিতে ঢোক, 1-2 বছর কাজ কর, তারপর 5 বছরের ছুটি নিয়ে কানাডা চলে যা, সেখানে গিয়ে জীবনটা উপভোগ কর। এতে সমস্যা কোথায়? তুই এখানকার ভালো একটা চাকরিও পেলি, আবার বিদেশে উন্নত জীবনযাপনও করতে পারলি। তখন যে কোনো ভাবেই বেনি রাজি হয়। এরপর আমরা দেখি গ্রেস নামের এক মহিলাকে, যিনি শাহিন নামের এক ছেলেকে ভিডিও কল দেয়। তখন শাহিন বাথরুমে গোসল করছিল, আর সে অডিও কল ভেবে ভিডিও কলটাই রিসিভ করে ফেলে। তখন সে কিছুটা বিব্রত হয়ে বলে, সরি, আমি ভেবেছিলাম তুমি অডিও কল দিয়েছো, সমস্যা নেই, আমি কিছুক্ষণ পর তোমাকে কল করছি। এই কথা শুনে তখন গ্রেস তাকে বলে, তোমাকে গোসল করা অবস্থায় দেখতে আরো বেশি কিউট লাগছে, তোর চোখগুলো কত সুন্দর। এটা শুনে শাহিন লজ্জা পেয়ে যায় এবং বলে, আমাকে নিয়ে মিথ্যা প্রশংসা করো না। তখন গ্রেস তাকে বলে, কেন, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? শাহিন তখন বলে ওঠে, ঠিক আছে, তুমি বলছো তাই মেনে নিচ্ছি। এরপর সে তাকে আরো জিজ্ঞাসা করে, একটা কথা বলতো গ্রেস, তুমি কি আমাকে পছন্দ করো? গ্রেস বলে, কেন, তোমার এখন কেন মনে হচ্ছে? ঠিক তখনই গ্রেসের ফোনে তার স্বামীর কল চলে আসে এবং সে শাহিনের কলটা কেটে দেয় এই বলে যে আমার হাজবেন্ড কল করেছে। তার মানে গ্রেস বিবাহিত, আর শাহিন সেটা ভালো করেই জানে। গ্রেসের স্বামী কল করে জানায় যে কোম্পানির পক্ষ থেকে বেস্ট এমপ্লয়ি অব দ্য মান্থের অ্যাওয়ার্ড পেয়েছে সে কানাডা থেকে ফ্লাইটে করে ভারতে এসেছে শুধু তার জন্য। সে আরো বলে, আমার কি ভাগ্য, দেখো তোমাকে বারবার ফোন করার চেষ্টা করছি, কিন্তু তোমার ফোন সবসময় ব্যস্ত দেখাচ্ছে। এরপর গ্রেসের স্বামী যখন বাড়িতে আসে হাতে অ্যাওয়ার্ড নিয়ে, সে তার স্ত্রীকে দেখায় এবং বলে, দেখো আমি কি পেয়েছি। কিন্তু এতে গ্রেস খুশি হয় না, বরং একটু রাগ দেখিয়ে বলে, যাও এখন ওই টপিকে জড়িয়ে ধরে ঘুমাও। এর থেকে বোঝা যায় তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। তার কারণ হলো তাদের মধ্যে দূরত্ব। পরের দিন সকালে পরিবারের সবাই নাস্তা খেতে বসে। গ্রেস নিজে নাস্তা বানিয়েছে। টেবিলে গ্রেসের 2 ননদ ছিল। সে সময় গ্রেসের স্বামী বলে ওঠে, তোমার রান্না আমার মায়ের মতো হয় না, আমার মায়ের হাতের রান্না আরো সুস্বাদু হয়। আর এই কথা শুনে গ্রেস রেগে যায় এবং বলে, আমি তোমার মায়ের থেকেও ভালো রান্না করি, কিন্তু তুমি তো তোমার মায়ের অন্ধভক্ত, তোমার তো আমার হাতের রান্না ভালো লাগবেই না। এরপর ব্রেকফাস্টের পরে গ্রেসের স্বামী তার মাকে বলে, মা তুমি ওকে ঠিকভাবে রান্না শেখাও না কেন? তখন তার মা বলে, আরে বাবা, আমি তো তাকে শেখাতেই চাই, কিন্তু ম্যাডাম তো আমার কোনো কথাই শোনে না, সে আমার কাছ থেকে কিছুই শিখতে চায় না, আমি কি করব বল? তাছাড়াও আমি এখন তো গ্রামে ফিরে যাচ্ছি আমার 2 মেয়েকে নিয়ে, তুই কালকে কানাডায় ফিরে যাবি, তারপর ও যা খুশি তাই করবে। এরপর আমরা দেখি কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অফিসের বাইরে কিছু মহিলা আন্দোলন করছে। তারা সরকারের কাছে দাবি করছিল ব্যবসার ক্ষেত্রে যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের বিদ্যুৎ ক্ষেত্রে সাবসিডারি দেওয়া হোক। এই প্রতিবাদকারীদের মধ্যে গ্রেসও ছিল। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর সবাই চলে যেতে শুরু করে, কিন্তু গ্রেস যাচ্ছিল না, কারণ তার নজর ছিল শাহিনের দিকে। ওই যে সেই শাহিন যার সাথে গ্রেস সেদিন ভিডিও কলে কথা বলছিল, শাহিন এই অফিসেই কাজ করে। আর গ্রেস এখানে শুধুমাত্র আন্দোলন করতে নয়, বরং শাহিনের সাথে দেখা করার উদ্দেশ্যেও এখানে এসেছিল। একটু সুযোগ পেতেই সে শাহিনের পেছনে চলে যায়। একা থাকার সুযোগ পেয়ে সে শাহিনের সঙ্গে একটু কাম ভাব ভঙ্গিতে কথা বলতে শুরু করে, তার কাছাকাছি এসে হাত স্পর্শ করতে থাকে। শাহিনের এই ব্যাপারগুলো ভালো লাগলেও সে কিছুটা দূরে সরে যায়, কারণ এই জায়গাটা এই কাজ করার সঠিক জায়গা নয়, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। তাই সে গ্রেসকে থামিয়ে দিয়ে বলে, আমাদের এখানে স্বাভাবিক আচরণ করা উচিত, আমাদের আশেপাশের মানুষদেরকে বোঝানোর জন্য যে তারা নর্মাল ব্যাপার নিয়ে কথা বলছে। তাই গ্রেস জোরে জোরে তার পরিবারের খোঁজখবর নিতে শুরু করে, যাতে কেউ ভুল কিছু না ভাবে। কিছুক্ষণ পর গ্রেস তাকে জিজ্ঞাসা করে, এইবার তুমি আসবে তো? শাহিন বলে, হ্যাঁ আমি আসবো। যেটা শুনে গ্রেস মনে মনে বেশ খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। গ্রেস চলে যাওয়ার পর শাহিন তার ম্যানেজারের কাছে যায়, যিনি তাকে নতুন এলডি বেনির সঙ্গে পরিচয় করিয়ে দেন। জি, আমাদের মুভির মূল ক্যারেক্টার এই বেনি।
বেনি আজকেই ওই যে তার বাবার চাকরিতে জয়েন করেছে। বেনি তাকে নিজের পরিচয় দিয়ে বলে আমি বেনি। তখন শাহিনও হাত মেলাতে মেলাতে বলে আমি শ্রীনুমান। এরপর আবার বলে আমি শাহিন। সবাই নাকি তাকে শাহিন বলেই ডাকে, তাই সেও তাকে শাহিন বলেই ডাকুক। সেই সময় ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? বেনি বলে আমি মানিকগঞ্জ থাকি। এতে ম্যানেজার বলেন তাহলে তো তোমার যাতায়াত করা কঠিন হয়ে যাবে, তুমি এক কাজ করো শাহিনের সাথে লেগে থাকো। এরপর শাহিনকে বলে তুমি বেনিকে অফিসটা ঘুরে দেখাও। এরপর বেনি শাহিনকে নিয়ে অফিসটা ঘুরতে শুরু করে। কথায় কথায় বেনি তাকে বলে আমি আমার জামা কাপড় কিছুই আনিনি। তখন শাহিন তাকে কাউকে ফোন করে আনিয়ে দিতে বলে, কারণ শুধু জামা কাপড় আনার জন্য 60 কিলোমিটার যাবে। এর উপর সে আজকে এখানে এসেছে, তো এটা আসলে ঠিক হবে না। এরপর সে বেনিকে তার ডেস্ক দেখিয়ে দেয়, যেখানে আরো অনেক মানুষের ডেস্ক আছে। বেনি টেবিলে অনেক ফাইল রাখা আছে। শাহিন তাকে একবার সবকিছু ভালোভাবে দেখে নিতে বলে। সেই সময় গ্রেস শাহিনকে মেসেজ করে, যেখানে সে তার বাড়ির লোকেশন দিয়ে বলে আজ নাকি তার বাড়িতে কেউ নেই, তাই সে শাহিনকে আজকেই তার বাসায় আসতে বলেছে। যেটা শুনে শাহিনও নিজেকে আর ধরে রাখতে পারে না। সে পুরো এক্সাইটমেন্ট নিয়ে গ্রেসের অ্যাপার্টমেন্টে যায়। লিফটে উঠে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল এবং ভাবছিল ভেতরে গিয়ে কি দিয়ে বা কথা শুরু করবে। এই ধরনের চিন্তা তার মাথায় ঘুরছিল। এরপর যখন সে গ্রেসের ফ্ল্যাটে ঢুকে দেখতে পায় গ্রেস আগে থেকেই তৈরি হয়ে বসে আছে, শাহিনকে দেখে সে সোজা তার কাছে ক্লোজ হওয়ার চেষ্টা করে, যেটাতে শাহিন কিছুটা ঘাবড়ে যায় এবং বলে আমি তো রোদ থেকে এসেছি, আগে আমাকে একটু পানি দাও না। তখন গ্রেস বলে পানির কি দরকার, আমি তোমাকে জুস বানিয়ে দিচ্ছি। শাহিন বলে তাহলে বানিয়ে নিয়ে আসো। আর যখন গ্রেস জুস বানাচ্ছিল শাহিন ভেতরে নার্ভাস হতে থাকে। গ্রেস জুস নিয়ে এসে তাকে খাওয়ায়, এমনকি নিজেও অর্ধেকটা জুস খেয়ে নেয়। অর্থাৎ বুঝতে পারছেন বিষয়টা, জুস খেতে খেতে গ্রেস শাহিনের কোলে বসে পড়ে। কিন্তু শাহিন তখনও খুব অস্বস্তিতেই ছিল, সে ভয় পাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই শাহিন তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে আমি তো প্রোটেকশন আনিনি, আমরা এগুলো করতে পারবো না। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। বাইরে যাওয়ার পর তার খুব আফসোস হয় এই ভেবে যে আমার একটু ভালোভাবে আচরণ করা উচিত ছিল। আর নিজে নিজে ভাবতে থাকে আমি এত ভীতু কেন। মূলত সে ওখান থেকে পালিয়ে এসেছে। এরপর সে রাতে টিটি পানি খেয়ে লজে ফিরে। সেখানে বেনি তার গ্রামের এক বন্ধুকে ডেকেছিল তার কাপড় চোপড়গুলো নিয়ে আসার জন্য। সেখানে শাহিন বেনি এবং তার বন্ধুর সামনে নিজেকে নিয়ে অনেক হতাশাগ্রস্ত হতে থাকে। আমি জীবনে কিচ্ছু করতে পারিনি রে, আমি একেবারেই ব্যর্থ। পরদিন গ্রেস আবারও শাহিনের অফিসে আসে। তার মুখ একটু মলিন ছিল। সে এসে শাহিনের ডেস্কের সামনে বসে পড়ে। শাহিন ভয়ে ভয়ে বলে দেখো গতকাল আমি প্রস্তুত ছিলাম না, সরি। গ্রেস বলে কোনো সমস্যা নেই। তারপর গ্রেস তার ব্যাগ খুলে দেখায়, ভেতরে প্রোটেকশন রাখা ছিল। সে বলে আমি সব ব্যবস্থা করে এসেছি, এখন কোনো সমস্যা নেই, কি বলো? তাদের এই কথার মাঝে হঠাৎ সে শাহিনকে বলে আই লাভ ইউ শাহিন। শাহিনও লজ্জায় লাল হয়ে যায় এবং বলে লাভ ইউ টু। এরপর গ্রেস উঠে চলে যেতে শুরু করে, কিন্তু তার ব্যাগের চেইন বন্ধ করতে ভুলে যায়। ফলে ব্যাগ থেকে অনেকগুলো জিনিস বাইরে পড়ে যায়। অফিসের কিছু মহিলা কর্মী সেগুলো তুলে দিতে সাহায্য করে। গ্রেস চলে যাওয়ার সময় বেনি দেখে যে তার একটা প্রোটেকশনের প্যাকেট ডেস্কের নিচে পড়ে আছে। সে জিনিসটা কি এটা খেয়াল না করেই সেটা তুলে গ্রেসকে দিয়ে বলে ম্যাডাম এটা হয়তো আপনার পড়ে গিয়েছিল, তুলতে ভুলে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই গ্রেসের রাজনৈতিক দলের কিছু পুরুষ কর্মী সেখানে এসে উপস্থিত হয়। তারা দেখে যে বেনি গ্রেসকে প্রোটেকশনের প্যাকেট দিচ্ছে। তখন তারা তাকে জিজ্ঞাসা করে ম্যাডামের ব্যাগ থেকে এটা পড়ে গিয়েছিল, আমি শুধু সেটা ফেরত দিচ্ছিলাম। কিন্তু গ্রেস তখন এটা অস্বীকার করে বলে এ আমাকে অপমান করছে, এই প্যাকেটটা আমার ব্যাগে ছিলই না। এতে কর্মীরা আরো রেগে যায় এবং সেখানে ছোট্টখাটো একটা হাঙ্গামা হয়ে যায়। শব্দ শুনে শাহিন সেখানে চলে আসে। সে পুরো ঘটনাটা বুঝিয়ে বলে এবং সবাইকে বলে ইনি আমাদের নতুন এমপ্লয়ি, আমি বিষয়টা ম্যানেজ করে নিচ্ছি। কিন্তু গ্রেসের কর্মীরা এই ব্যাপারটা ভালোভাবে নেয় না। তারা এই ব্যাপারটা তাদের রাজনৈতিক দলের সম্মানের সাথে জুড়ে দিয়ে বলে আমরা একে সহজে ছেড়ে দেব না। এরপর দেখা যায় বেনি শাহিনের সাথে লজে বসে আছে। শাহিন চা খাচ্ছে এবং নাস্তা করে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন বেনি বলে আমার এই সরকারি চাকরিটা করার কোনো ইচ্ছাই ছিল না, আমি তো কানাডা যেতে চেয়েছিলাম। শাহিন তখন বলে আরে ভাই এটা তোমার ভবিষ্যতের জন্য খুবই নিরাপদ চাকরি, কিচ্ছু করতে হবে না, মাস শেষে ভালো বেতন পাবা। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই দেখা যায় দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। তোমার বিরুদ্ধে আইপিসি সেকশন 354 এর অধীনে অভিযোগ করা হয়েছে। তারা সেই মুহূর্তেই বেনিকে গ্রেপ্তার করে এবং সিনিয়রের বাড়িতে নিয়ে যায় এবং বলে স্যার এই বেনি ইউএফএ ইউএংস এর একজন নারী অ্যাক্টিভিস্টকে হয়রানি করেছে, তার সম্মান নষ্ট করেছে এবং তাকে প্রোটেকশনের প্যাকেট দেওয়ার চেষ্টা করে অপমান করেছে। অফিসার বেনিকে শুধু জিজ্ঞাসা করেন তুমি কি ওই মহিলাকে এটা দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলে? বেনি উত্তরে বলে হ্যাঁ। কিন্তু এরপর বেনি কিছু বলতেই নেবে সিনিয়র তাকে থামিয়ে দিয়ে বলে ব্যাস আর কিছু বলার দরকার নেই, ওকে 14 দিনের রিমান্ডে পাঠিয়ে দাও। এরপর বেনিকে জেলে পাঠানো হয়। যদিও সে নিজের কথা বোঝানোর চেষ্টা করছিল, পুরো পরিস্থিতি ব্যাখ্যা করতে চাইছিল, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। জেলখানায় অনেক বড় বড় খারাপ অপরাধী গ্যাংস্টার থাকে, তাদের সাথে বেনিকে থাকতে হয়। পরদিন তার মা তাকে দেখতে আসে এবং বলে বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? তোর চাচাও এসেছে, সে নিশ্চয়ই কিছু একটা করবে তোর জন্য। কিন্তু বেনি তার মায়ের চোখে চোখ রাখতে পারে না। সে মনে মনে ভাবে মা আমার সম্পর্কে না জানি কি ভাবছে। আচ্ছা তারপর যখন খাবারের লাইনে দাঁড়ায় তখন বেনি তার পাশে থাকা একজন বন্দীকে জিজ্ঞাসা করে এখানে বন্দীদের ইউনিফর্ম দেওয়া হয় না কেন? তখন সেই বন্দী লোকটা বলে এটা পুলিশ স্টেশনের জেল, এখানে থাকা অপরাধীদের মামলা যদি আদালত পর্যন্ত যায়
এবং তাদের অপরাধ প্রমাণিত হয় তাহলে তাদের অন্য জেলায় পাঠানো হয়, যেখানে তারা নতুন ইউনিফর্ম পাবে। এরপর রাতের বেলা বেনি তার ছেলে একাই থাকে। হঠাৎ সে একটা মেয়ের গান শুনতে পায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানে শুধু পুরুষ বন্দীদেরই রাখা হয়, মেয়ের কোনো অস্তিত্বই থাকার কথা না এখানে। এর কিছুক্ষণ পর তার চোখে পড়ে একটা মাছি। সে অবাক হয়ে সেই মাছির দিকে তাকায়, কারণ সেই গানের শব্দগুলো যেন ওই মাছির ভিতর থেকে আসছিল। মাছিটাও কনফিউজড হয়ে যায়, এটা কি হলো, এ কি আমার কথা শুনতে পাচ্ছে? তারপর সে বারবার বেনির কানে এসে ও হ্যালো বলতে থাকে। এতে বেনির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে নিজের চোখ কান বিশ্বাস করতে পারছিল না, এইটা কিভাবে হচ্ছে, আমার কি মাথা ঘোরাচ্ছে নাকি? কিছুই বুঝতে না পেরে সে মনে মনে সিদ্ধান্ত নেয় মাছিটাকে শেষ করে দেবে। সে একটা থালা ছুঁড়ে মাছিটাকে মারার চেষ্টা করে, কিন্তু মাছিটা এতই চঞ্চল ছিল যে কিছুতেই তার নাগাল পাচ্ছিল না। সে এদিক ওদিক দৌড়াতে থাকে এবং বারবার মাছিটা তাকে ফাঁকি দিয়ে বেঁচে যায়। প্রতিবারে ভাবে এইবার হয়তো মাছিটাকে সে শেষ করে দেবে, কিন্তু পরক্ষণে দেখা যায় মাছিটা বেঁচে আছে। একসময় বনি দেখতে পায় মাছিটা জেলের রডে বসে আছে। তখন বেনি সেদিকে একটা গ্লাস ছুঁড়ে মারে, কিন্তু মজার ব্যাপার হলো মাছিটা উল্টো পা দিয়ে গ্লাসটাকে বেনির দিকে ঠেলে দেয়, আর সেটা গিয়ে বেনির মাথায় লাগে। এতে তার মাথায় ছোটখাটো ব্যান্ডেজ লাগাইতে হয়। সে তখন জেলে আরেকজন আসামিকে জিজ্ঞাসা করে, এই জেলে কি কোনো ভূত প্রেতের ব্যবস্থা আছে নাকি? সে বলে, না, এরকম কোনো বিষয় আমার চোখে এখনো পড়েনি। এরপর বেনি রাতে সেই ঘটনার কথা খুলে বলে, একটা মাছি এসেছিল আর এই সব কিছু করেছে। তখন সে বলে, ভাই জেলখানায় এসে পাগল টাগল হয়ে গেলি নাকি? একা ঘুমাচ্ছিস তো, স্বপ্ন দেখেছিস? এখন তো মাত্র 1-2 দিন হয়েছে, অনেকদিন থাকলে আরো কত কিছু দেখবি। বেনি বুঝে যায় কেউ তার কথা বিশ্বাস করবে না, আর এরকমটা আসলে একজন সুস্থ মানুষের বিশ্বাস করাও সম্ভব না। এরপর যখন সে কাপড় দিয়ে সেগুলো শুকাতে দিতে যায়, আবারও সেই মাছিটাকে দেখতে পায়। সে আবারও সেই একই কণ্ঠস্বর শোনে, আর রাতের বেলা তার সাথে সব থেকে বড় চমৎকার হয়ে যায়। মাছিটা তার কাছে এসে বলে, তুমি যদি আমাকে মারার চেষ্টা না করো তাহলে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো যা তুমি জানতে চাও। বিনু তখন এইসব কথা শুনে কিছুটা স্থির হয়। মাছিটা প্রথমে বেনিকে তার হাত থেকে প্লেট ফেলে দিতে বলে এবং বেনির হাতে ছোট্ট ফুলের ট্যাটুর উপর গিয়ে বসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। বেনি বলে, আমি বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যিকারের একটা মাছি যে মানুষের মতো করে কথা বলছো। তুমি ক্ষমতা কোথা থেকে পেয়েছো? মাছিটা বলে, তুমি খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করেছো। আমি এর আগে অনেক বন্দির কানে ফিসফিস করেছি, কিন্তু কেউই আমাকে গুরুত্ব দেয়নি। কিন্তু তুমি আমার কথা শুনেছো, বুঝেছো। এই স্পেশাল ক্ষমতা শুধু আমার কাছে নেই, বরং তোমার কাছেও আছে। আমাদের দুজনের কথা বলা এবং শোনার ফ্রিকোয়েন্সি হয়তো ম্যাচ করে গেছে। এরপর হঠাৎ তার নাকে একটা গন্ধ ভেসে আসে। মাছিটা দ্রুত সেখান থেকে চলে যায় এবং ফেরত এসে বলে, কিলিং এজেন্টরা এসেছে, আমাকে পালাতে হবে। তারা ক্লোরিন ডাইঅক্সাইড স্প্রে করছে, এতে সব মশামাছি মারা যাবে। এই বলে এসে সেখান থেকে কোথাও পালিয়ে যায়। সেদিন আর ফিরেই আসে না। পরদিন সকালে এসে বেনিকে বলে, আমি কিচেন থেকে ঘুরে এসেছি, আজ ব্রেকফাস্টে সাম্বার হচ্ছে। সে আরো শুনেছে লোকজন বেনি সম্পর্কে নাকি কথা বলছে, তাই সে বেনিকে খোঁচা দিয়ে বলে, তুমি তো দেখা যায় নিজের কাম ভাব কিছুতেই সামাল দিতে পারছো না। দিনের আলোতে একটা মেয়েকে প্রোটেকশন অফার করলে, তোমার আসল উদ্দেশ্য কি ছিল বলো তো? বেনি তখন তাকে বলে, তুমি এই পৃথিবী সম্পর্কে কি জানো? কখনো জেলের বাইরে গিয়েছো? মাছিটা তখন নিজের জীবন কাহিনী বলতে শুরু করে। আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে বলেছিল আমাদের বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমরা জেলের ছোট্ট গেট দিয়ে বের হচ্ছিলাম, কিন্তু আমার মা বাইরে চলে গিয়েছিল, আমাকে ডাকছিল। এটা আমার প্রথমবার ছিল যখন আমি কোথাও বেরোচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম। সেই সময় একটা গার্ড আমার মাকে একটা ইলেকট্রিক্যাল মশার বেড দিয়ে মেরে ফেলে। এরপর আমি ট্রমায় চলে যাই। তারপর থেকে আর কখনো জেলের বাইরে যাওয়ার সাহস পাইনি। এরপর কিছুক্ষণ সে আবেগপ্রবণ হয়ে পড়ে। তারপর নিজেই বলে, বাদ দাও, এটা আমার ড্রামা। তোমার আর কোনো প্রশ্ন আছে? বেনি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি তো তোমার নাম বলোনি। মাছি বলে, আমার তো কোনো নাম নেই, তুমি আমাকে একটা নাম দাও। বেনি হাসতে হাসতে বলে, নাম রাখার জন্য তো তোমাকে আমার দেখতে হবে, কিন্তু তুমি তো অনেক ছোট, তোমাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। কিন্তু জেলে আমি সেটা কোথায় পাবো? তখন মাছি বলে, আরে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু আমার কথা মতো চলো। এরপর মাছিটা পুলিশের বক্স থেকে একটা পুরনো চশমা চুরি করে বেনির কাছে নিয়ে আসে। চশমাটা পুরনো হওয়ায় গ্লাসে ময়লা লেগে থাকে, তাই বেনি সেটা ধুয়ে পরে নেয়। এরপর বেনি যখন মাছিটাকে দেখে সে বলে, ওয়াও, তুমি তো খুব সুন্দর, তাহলে তোমার নামটা অনেক সুন্দরই হতে হবে, তাই না? তোমার নাম লাভলি রাখলাম, তোমার নতুন নাম লাভলি। যেটা শুনে মাছিটা খুব খুশি হয়ে যায়। দেখো তুমি আমার কত সুন্দর একটা নাম রেখেছো। আর ওপর দিকে আমরা শাইনকে দেখতে পাই। শাইন গ্রেসকে বলে, তোমার বেনির সাথে ওই ব্যাপারটা করা উচিত হয়নি, সে শুধুমাত্র তোমার জন্য জেলে গেছে। গ্রেস বলে, আমি কি করবো বলো, আমার স্বামী তো কানাডায় থাকে। আমি যদি পার্টির লোকদের সামনে মেনে নিতাম যে এটা আমার প্রোটেকশন, তাহলে আমার স্বামী আমার সম্পর্কে কি ভাবতো? মানুষ বলতো ওর স্বামী এখন নেই, তাই সে এসব করে বেড়াচ্ছে। তবু শাইন বলে, ওই বেচারা বেনি মাত্র 2 দিন আগে চাকরিতে যোগ দিয়েছে। তার অনেক বড় স্বপ্ন ছিল, সে কানাডা যেতে চেয়েছিল। আমাদের কারণে এসে জেলে গিয়ে বসে আছে, এটা ঠিক হয়নি। কিন্তু গ্রেস স্পষ্টভাবে বলে, আমি আমার স্টেটমেন্ট পরিবর্তন করব না। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। এর মধ্যে জেলের ভেতরে মাসি এবং বেনির ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বেনি ছোট ছোট মিনিয়েচার তৈরি করতে পারতো, তাই সে জেলের মধ্যে লাভলির জন্য একটা ছোট্ট ঘর বানায়। তাই দেখে লাভলি খুবই খুশি হয়। হঠাৎ একদিন লাভলি খুবই অস্থির হয়ে পড়ে। সে বেনিকে বলে, আমি একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি।
তারপর আমরা অনেক কথা বলবো। বেনি তখন তাকে বিদায় জানিয়ে অপেক্ষা করে, কিন্তু লাভলি সেল থেকে বের হওয়ার পর পুলিশ এসে বেনিকে অফিসে নিয়ে যায়। আসলে বেনির চাচা একজন আইনজীবীর সাহায্যে ওর জামিন করে দিয়েছিল, তাই বেনির পরিবার তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থানায় এসেছে। এদিকে লাভলি পুরো জেল বেনিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে দেখতে পায় তখনই যখন বেনি জেল থেকে বাইরে চলে যাচ্ছে। জেলের ছোট্ট গেট দিয়ে লাভলি দেখে বেনিকে নিয়ে যাওয়া হচ্ছে। বেনি পরিবারের কথায় বাড়ি ফিরে যায়, কিন্তু লাভলি ছাড়া যেন তার কোনো কিছুই ভালো লাগছে না। পরের দিন তার কোর্ট হিয়ারিং হয়। আইনজীবীরা তাকে শিখিয়ে দেয় তাকে কি বলতে হবে। সেজন্য বলে ওই নারী তাকে প্রোটেকশনের প্যাকেট দিয়েছিল, কিন্তু অন্যরা ভুল বুঝে তাকে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু কোর্টে গেলে সবকিছু উল্টে যায়। বেনি নিজেই তার অপরাধ স্বীকার করে যাতে তাকে আবারও জেলে পাঠানো হয়। মানে ছেলেটা এখন প্রায় পাগলই হয়ে গেছে। এটা কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। অন্যদিকে গ্রেসকে শাহিন একটা চমৎকার আইডিয়া দেয়। তার কথা মতো সে আদালতে বলে, হ্যাঁ এই ছেলেটা আমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে তো এখনো ছোট, তার বয়সই বা কত। আমি চাই না এই ছোট্ট একটা ঘটনার কারণে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। আমি জানি ও দোষ করেছে, কিন্তু আমি তো একজন নারী, আর নারী তো করুণাময় হয়, তাই আমি তাকে ক্ষমা করে আমার মামলা তুলে নিচ্ছি। এই কথায় বেনি ভয় পেয়ে যায় এবং বলে, না না না, আমার শাস্তি হওয়াটাই উচিত। কিন্তু তার কথা আদালতে টিকে না। বিচারক তাকে সম্মানজনকভাবে মুক্তি দিয়ে দেয়। একই সঙ্গে আদালতে তিনি বলেন, প্রোটেকশনকে ভুলভাবে দেখা উচিত নয়। আমাদের সমাজে জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে, তাই সবাইকে প্রোটেকশন ব্যবহার করার উৎসাহ দেওয়া হয়। কারো কাছে প্রোটেকশন দেখলেই হইচই করার দরকার নেই। বেনি মুক্তি তো পেয়েই যায়, কিন্তু তার মন শান্ত হয় না। সে তার দুই বন্ধুকে লাভলির ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। মনে করছে ছেলেটা পাগল হয়ে গেছে। তাই সে তার বন্ধুর স্কুটিতে উঠে পড়ে এবং পুলিশ স্টেশনের জেলের সামনে যায়। যদিও তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, তবু সে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে লাভলির অপেক্ষা করতে থাকে। কিছুদিন এভাবেই কেটে যায়। এখন বেনির মায়েরও লাভলির এই গল্প সম্পর্কে জানা হয়ে গেছে। সবাই মনে করে জেলে থাকার কারণে বেনির মাথা কিছুটা খারাপ হয়ে গেছে, তাই সে অদ্ভুত অদ্ভুত কথা বলছে। কিন্তু এসবের উপর মাথা না ঘামিয়ে সে পুরোপুরি লাভলির চিন্তায় ডুবে থাকে। একদিন সে গ্রামের বাজারে যায়। সেখানে সে রাজু নামের একটা লোককে দেখতে পায়। তার সাথে বেনির আগে থেকেই ঝগড়া ছিল, তাই হঠাৎ রাগে বেনি রাজুকে ধাক্কা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেনি ভেবেছিল এবার রাজু তার বিরুদ্ধে মামলা করবে এবং তাকে আবার জেলে যেতে হবে, যেখানে সে পুনরায় লাভলির সাথে দেখা করতে পারবে। কিন্তু বাস্তবে তা হয় না। রাজুর পরিবারের লোকেরা মনে করে সে সময় রাজু হয়তো নেশাগ্রস্ত ছিল, তাই সে নিজেই পড়ে গেছে। এরপর আরো বেশ কয়েকটা দিন কেটে যায়। সেদিন বেনি শাহিনের কাছে যায়। শাহিন তখন সাজগোজ করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আসলে গ্রেসের সাথে দেখা করার জন্য সে যাচ্ছিল। বেনি তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ওই মহিলার নাম জানেন? শাহিন বলে, হ্যাঁ, তার নাম গ্রেস। তারপর বেনি তার ঠিকানা জেনে নেয়। শাহিন তাকে আজকে তার সাথে থেকে যেতে বলে এবং বলে, আমি এখন একটু বাইরে যাচ্ছি, আমার না আসা পর্যন্ত তুমি কোথাও যেও না, এখানেই থেকো। এই বলে সে বেনির বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বেনি বসে না থেকে অটো নিয়ে গ্রেসের বাড়ির দিকে চলে যায়। আসলে তার মাথায় তখন নানান অদ্ভুত চিন্তা কাজ করছিল। সে ভাবছিল, যদি আমি গ্রেসের সাথে গিয়ে খারাপ ব্যবহার করি তাহলে সে আমার বিরুদ্ধে মামলা করবে আর আমি আবারও জেলে চলে যেতে পারবো। মানে এই বোকাচন্দ্র যে কি করতে চাইছে এইটাই বুঝতে পারছি না। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয় না, কারণ বেনি যখন দরজা খোলার চেষ্টা করে তখন দেখতে পায় দরজা আগে থেকেই খোলা। আর সে যখন ভেতরে প্রবেশ করে গ্রেস এবং শাহিনকে একসাথে কাছাকাছি দেখে ফেলে, তখন তার এসব কিছু করতে ইচ্ছা করে না, কারণ শাহিন তাকে আগে পরে অনেক সাহায্য করেছিল। তাই বেনি তাদের সম্পর্ক নষ্ট করতে চায় না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন সে তার গ্রামে ফিরে আসে এবং একটা চায়ের দোকানে বসে লাভলির কথা ভাবতে থাকে। ঠিক তখনই লাভলির কণ্ঠস্বর তার কানে ভেসে আসে আর সে খুব খুশি হয়ে যায়। সেখানে বেনির এক বন্ধু ছিল। বেনি তাকে বলে, দেখ আমার লাভলি ফিরে এসেছে। কিন্তু তার বন্ধু তার কথায় কোনো গুরুত্বই দেয় না। মনে করে জেল থেকে আসার পর বেনি হয়তো পাগল হয়ে গেছে। এরপর বেনি লাভলিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? লাভলি উত্তরে বলে, তুমি তো তোমার গ্রামের কথা বলেছিলে, তাই আমি তোমার গ্রামে বাসে করে চলে এসেছি। আর জানো, এখানে আসতে আমার টিকিটও লাগেনি। দুজনে খুব হেসে হেসে কথা বলতে শুরু করে। লাভলি তার সামনে থাকা টেবিলে বসে তাকে বলে, তুমি চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। আমার আর কোনো কিছু ভালোই লাগছিল না। আমি অনেক সাহস করে জেল থেকে পালিয়ে এসেছি। বেনিও বলে, আমারও একই অবস্থা ছিল। আমি আবার জেলে যাওয়ার জন্য শত চেষ্টা করেছিলাম। সেই সময় রাজু বেনিকে দূর থেকে দেখে ফেলে। সে আগে ঝগড়ার প্রতিশোধ নেওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে। রাজু তার দিকে জোরে আঘাত করে, কিন্তু সেটা লাভলির উপর গিয়ে লাগে। এর ফলে লাভলি নিস্তব্ধ হয়ে যায়। বেনি ভাবে লাভলি হয়তো মরে গেছে। বেনি খুব রেগে যায় এবং বলে, তুমি লাভলিকে মেরে ফেলেছো? সে রাজুর সাথে মারামারি করতে শুরু করে। কিন্তু রাজু দেখতে হ্যাংলা হলেও খুবই শক্তিশালী ছিল। সে এক ঘুষিতেই বেনিকে অজ্ঞান করে ফেলে। এরপর দেখি লাভলির শরীর একটু নড়ে ওঠে। কিছুক্ষণ পর সে আবার জ্ঞান ফিরে পায় এবং বেনিকে ডেকে বলে, তোমাকে এই লোকটা থেকে প্রতিশোধ নিতেই হবে। লাভলি জেলে অনেক লড়াই দেখেছিল, তাই তার কিছুটা ফাইটিং টেকনিক জানা ছিল। সে বেনিকে গাইড করে এবং বেনি রাজুকে সেই স্টাইলেই চরমভাবে ধোলাই করতে শুরু করে। এক পর্যায়ে বেনি রড দিয়ে রাজুকে মারতেই যাবে, তখন লাভলি তাকে এসে থামিয়ে দেয় এবং বলে, না, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এতে সে মরেও যেতে পারে। লাভলির কথা শুনে বেনি থেমে যায়। এরপর থেকে লাভলি সবসময় বেনির সাথে থাকতে শুরু করে। এই হলো তাদের দুজনের বন্ধুত্ব। বেনি তার কানাডা যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করে দিয়েছে তার জন্য।
এখন সে লাভলির সাথে একই গ্রামে জীবনটাকে উপভোগ করতে থাকে। আর আমি জানি না এটা কোন টাইপের গল্প, মানে কি খাওয়ার পর যে এরকম একটা গল্প লিখতে পারে কেউ, সেটা আমার ভাবনাতেও আসে না। আমি গল্পটা দেখতে শুরু করেছিলাম, ভাবলাম লিখেই ফেলি, গল্পটা ভালো হবে এবং কমেডি হবে, কিন্তু না, গল্পটা লাস্টে যেরকম হলো তাতে আমি একদম হতাশ। তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন গল্পটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা। আর আমি একদমই দুঃখিত যে এরকম একটা গল্পের মুভি আপনাদের সামনে হাজির করলাম। তো এই গল্পটা খারাপ লাগলেও দেখেন স্ক্রিনে মাঝখানে একটা ভিডিও ভেসে উঠেছে, দুই পাশের দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই মুভিটা দেখে আসেন, ভাল লাগবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।